বিজেপি বারবার অভিযোগ করে যে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন। সত্যি সত্যি মুসলিমদের কি উন্নতি হয়েছে সেই অর্থে? তথ্য বলছে তারা বহু পিছিয়ে শিক্ষা, চাকরি সব দিক থেকেই। তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে বহুকাল। সেদিক থেকে দেখতে গেলে আবার ওবিসি সার্টিফিকেটে তুলনামূলকভাবে বেশি মুসলিম জাতি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে ওবিসি সার্টিফিকেটের বাতিলের পিছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে, নাকি আদতেই এটি আইনত যথাযথ পদক্ষেপ? অন্যদিকে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় মানেন না। এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত সেই কাজ শুরু করেননি? তাহলে কি রাজ্য সরকারেরও যথেচ্ছ সদিচ্ছার অভাব রয়েছে? এ বিষয়ে আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শুনুন। আইনের যে সমস্যাটা, মানে যে সমস্যার কারণে এই জাজমেন্টটা আমাদের এলো, সেটা বুঝে নেওয়া জরুরি। 1993 সালে পশ্চিমবঙ্গে একটা আইন আসে। সেই আইনে পশ্চিমবঙ্গে একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করা হয়। সেই আইন মোতাবেক প্রতি 10 বছর একটা করে রিভিশন করতে হবে, এবং সেই রিভিশন করে 10 বছর পর পরে রিভিশনটা করার কারণটা হচ্ছে যে কিছু লোককে, কিছু শ্রেণীকে অন্তর্ভুক্ত করবে, আবার কিছু শ্রেণীকে বাদ দিতেও পারে। কারণ এই যে রিজার্ভেশনের যে সুবিধা, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সংবিধানে স্বীকৃত হয়েছিল। বাকিদের ক্ষেত্রে সংবিধান কোনো প্রভিশন ইন্ট্রোডিউস করেনি। কিন্তু এটা মেনে নেওয়া হয়েছিল যে দেশের এই যে অর্থনৈতিক বৈষম্য আছে সাধারণ মানুষের মধ্যে, সামাজিক বৈষম্য যেটা আছে, এটা সংবিধান প্রণেতারা স্বীকার করে নিয়েছে। আর এটা স্বীকার করেও এটা মাথায় রেখেছিল যে দেশ পরাধীন ছিল, ব্রিটিশরা রুল করেছে, ফলে দেশের স্বাধীনতা পাওয়ার পরে যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাতেই সংবিধানের সমস্ত অধিকার সবাইকে পাইয়ে দেওয়া যাবে এটা সম্ভব না। ফলে যদিও আমরা সকলের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান এক জায়গায় আসুক, সাম্যতা ফিরুক, এটা আমরা চেয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও এই বাস্তবতার নিরিখে সংবিধানের একটা বড় অংশ, যেটা নীতি প্রণয়নের অংশ বলে আমরা জানি, সেই অংশটাকে সংবিধান প্রণেতারাই সচেতনভাবেই নট এনফোর্সেবল ইন কোর্ট বলে ঘোষণা করল। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যত প্রভিশনস আছে, সেই প্রভিশনসটা হচ্ছে একটা সমাজকে গঠন করতে গেলে যা যা লাগে, একটা সোশ্যালিস্ট কান্ট্রি যা যা করতে চায়, করতে পারে, তার জন্য যে নীতি নির্ধারণ করতে হবে, সেই নীতি নির্ধারণের একটা গাইডলাইন বলতে পারে। এবং খুব উল্লেখযোগ্য যে এখানে উল্লেখ করা আছে দেশের যা সম্পত্তি আছে তার ব্যবহার এমন হবে, তার ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে কোনো একটা জায়গায় সম্পত্তি কনসেন্ট্রেট করছে এমনটা না হয়, বরং সেই সম্পদের ব্যবহার এমন হোক যাতে এই অর্থনৈতিক বৈষম্য দূর হয়। ফলে যে প্রসঙ্গে এতগুলো কথা বলছি তা হচ্ছে যে অর্থনৈতিক সামাজিক বৈষম্য ছিল, তা মেনে নিয়েই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হয়েছে, এবং এর বাইরেও একটা বৃহত্তর সমাজের মধ্যে বৈষম্য আছে, এটাও সংবিধান প্রণেতারা মেনে নিয়েছিল। এই বাস্তবিক প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন যে 80-র দশকে মন্ডল কমিশনের রিপোর্ট আসে। এই প্রেক্ষাপট মাথায় রেখেই, সম্ভবত সাল ভুল হলে যারা ইতিহাস অনেক বেশি জানেন মাফ করবেন, সম্ভবত 1979-এ বোধহয় মন্ডল কমিশন তৈরি হয়। এই মন্ডল কমিশন তৈরির কারণটাই ছিল যে আমাদেরকে নির্ধারণ করতে হবে কারা কারা পিছিয়ে আছে, এবং যার মানে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সংবিধানের, যেটা প্রথমে বললাম, যে সাম্যতা আনতে হবে ধীরে ধীরে।
তাহলে এই মন্ডল কমিশন তৈরি হলো, এবং এই মন্ডল কমিশন যখন তৈরি হচ্ছে, যেটা আজকেরও সমস্যা, সেই সময় যে তথ্যের ভিত্তিতে এই সার্ভে হচ্ছে তা হচ্ছে 1931 সাল। ফলে স্বাধীনতার পূর্বের সেই তথ্য নিয়ে এই সার্ভের রিপোর্ট তৈরি হচ্ছে। মন্ডল কমিশনের রিপোর্ট এলো, তার রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হলো না, রাজনৈতিক কারণেই হলো না। মানে এখানে যারা আছি মূলত আমরা সবাই জানি যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, পার্টিকুলারলি মুসলিম কমিউনিটি, তারা সাফার করছে। আর সুবিধাজনক জায়গায় চিরকালই, সে স্বাধীনতার আগে বলুন না স্বাধীনতার পরে বলুন, তারা উচ্চ বর্ণের মানুষ সমাজে। ফলে মন্ডল কমিশনের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল সেদিন, তারা মূলত উচ্চ বর্ণের মানুষ দ্বারাই কন্ট্রোল ছিল, এবং তারা ক্ষমতা হারানোর একটা ভয়ে ছিল যে এই কমিশনের রেকমেন্ডেশন যদি ইমপ্লিমেন্ট করি তাহলে যারা আপার কাস্ট সেই সব মানুষ আমাদের ভোট আমাদের হারাতে হয়, এইরকম জায়গায় চলছে। এখন আলটিমেটলি বোধহয় 80 দশকের শেষে না 90 দশকের শুরুতে, সেই সময় নতুন সরকার এলো, বোধহয় জনতাদলের সরকার যদি ঠিক না বলি, তারা এসে এই রেকমেন্ডেশনকে ইমপ্লিমেন্ট করার কথা ঘোষণা করল। যেটা বলছিলাম যে 31 সালের ডেটা নিয়ে এই রেকমেন্ডেশনের আসছে। ফলে কিছু কমিউনিটি থাকলো যারা হয়তো এই সময়কালের মধ্যে এগিয়ে গেছে, এইসব ভুল ত্রুটি ছিল। ফলে একটা উত্তাল হলো দেশের মধ্যে যে আমরা কেন বাদ যাব, আমরা কেন, ওরা কেন থাকবে, এইরকম পরিস্থিতি চলছে। আর ইতিমধ্যে আমরা জানি সেই সময় বিজেপি ওই রথ নিয়ে বেরিয়ে দেশের মধ্যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করলো, বিভিন্ন স্টেটে যেখানে যেখানে ওরা মুভ করলো। ফলে বিজেপি যারা যারা মূলত আপার কাস্টের মানুষ দ্বারাই পরিচালিত হয় যে দলটি, তারাও চাইলো ঘুরপথে ইমপ্লিমেন্ট না হয়। আমি যেটা বলার চেষ্টা করছি যে দেশ স্বাধীন হলো, মানুষ পিছিয়ে পড়া বর্গের মানুষ রইল, কিন্তু এই রাজনৈতিক দলগুলো নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই লড়াইয়ের মধ্যে থাকলো না। যে রাজনৈতিক দলগুলোর আসলে করতে হতো, যদি সংবিধান প্রণেতাদের কথা বলছিলাম, তাদের উদ্দেশ্য ছিল যে স্বাধীন দেশে সরকার পরিচালনা হবে, দেশের নাগরিক দ্বারা ব্রিটিশরা রুল করছে না, ফলে এই দেশের যেই ক্ষমতায় আসুক এই দেশের নাগরিক ক্ষমতায় থাকবে, তারা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে, এবং দেশের যে নীতি প্রণয়ন করবে সেই নীতি সারা দেশের মানুষের পক্ষে যাবে। কিন্তু আমি যেটা এখন যে ছবি তুলে ধরার চেষ্টা করছি যে আসলে এই স্বাধীন হওয়ার পরে এই যে 90-এর দশক পর্যন্ত আমরা পৌঁছে গেলাম, এই সময়কালের মধ্যে সেই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি কোনো রাজনৈতিক দলই যাতে এই বৈষম্য দূর হয়। আর আমরা যারা আজকে এখানে বসে আছি, আমাদের প্রিডিসেসর যারা ছিল পূর্বপুরুষরা, তারাও সচেতনভাবে এই ভাবনাটা কখনো ভাবেনি। আমি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা সভায় বলি যে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক। আমি বলি এই কারণে যে আমরা তো দেশ স্বাধীন হওয়ার আগেও 1947 সালেই আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর তখনই আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করেছি, এরকম ব্যাপার নয়। দেশ স্বাধীন হওয়ার আগেও আমাদের কলকাতাতেই বোধহয় 1906 সালে একবার পতাকা উত্তোলন হয়েছিল, তারপরে কোহিমাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। পতাকা উত্তোলন আর রাজনৈতিক ভোটাধিকার প্রয়োগ, এটার মধ্যে দিয়ে শুধুমাত্র স্বাধীনতা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম অর্থনৈতিক সামাজিক এই স্বাধীনতাগুলো আসুক। তাহলে এই বৈষম্যটা চলছে, আজও চলছে, কারণ আমরা যারা এই ভাবনার কথা, এই লড়াইয়ের কথা সামনে নিয়ে আসতে পারি, তারাও আমরা সচেতন ছিলাম না, আমরা সজাগ ভাবে এই লড়াইয়ের কথা সামনে নিয়ে আসেনি। ফলে এই যে রাজনৈতিক দলগুলোকে দোষ দিলাম, পাশাপাশি নিজেদের দোষটাকেও
বুঝে নিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে এইখানে আমরা দাঁড়িয়ে আছি, আর এরপরে সেই মন্ডল কমিশনের রেকমেন্ডেশন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলো যে জাতির নিরিখে এই ধরনের রেকমেন্ডেশন করা যায় না। সুপ্রিম কোর্ট আপহোল্ড করলো যে না, মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ফাইন। আর তারপর যে আমরা ওয়েস্ট বেঙ্গল নিরিখে যখন বলছি আমরা, তখন ওয়েস্ট বেঙ্গলে 1993 সালে যখনও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়নি, 2018 সালে বোধহয় এসেছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা, যেখানে ন্যাশনাল কমিশন রেকর্ড ক্লাস করেছে। 1993 সালে এই আইনটা তৈরি হলো। এই আইনে যেটা বলছিলাম 10 বছর পর সার্ভে করতে হতো কারণ এই যে 10 বছরের সময়কালে রিজার্ভেশন কাদেরকে দিতে পারলাম, কাদেরকে সেই রিজার্ভেশনের সুবিধা দিয়ে সমাজের উপরের স্তরে তুলে নিয়ে আসতে পারলাম, অর্থনৈতিক বৈষম্য কোন সমাজে কোন অংশের মধ্যে দূর করা গেল, তার ভিত্তিতে আবার এক্সক্লুড করবে বা নতুন জাতিকে আবার ইনক্লুড করবে। আর আদালতে যে রায়টি আজকে হলো, এই রায়টি আমি রিসেন্টলি একটা লেখা লিখেছিলাম যে এখন ভারতবর্ষের রাজনীতি খানিকটা পপুলিস্টরা পরিচালনা করছে। এই পপুলিস্ট যে রাজনীতি, এই রাজনীতির কুফলের কারণে আমাদের, আমি শর্টকাটে বলছি এটা, যে আজকে এই ধরনের জাজমেন্ট আমাদের পেতে হলো। খুব শর্টে ব্যাখ্যা করতে গেলে, সংবিধানে আইন প্রণয়ন করতে পারেন যারা লেজিসলেচার তারা, বা যারা পার্লামেন্টারিয়ান তারা পার্লামেন্টে। যে ফিল্ডটা, কোন ফিল্ডে কারা আইন প্রণয়ন করবেন, সেটা কনস্টিটিউশনে ভাগ করে দেওয়া আছে 7 শিডিউলে। লিস্ট 1 যারা কেন্দ্র সরকারের আইন সেখানে তৈরি হবে, লিস্ট 2তে রাজ্য সরকারের আইন তৈরি হবে, আর একটা কনকারেন্ট লিস্ট আছে যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারে। যদি কেন্দ্র সরকার আইন প্রণয়ন করে সেটা প্রিভেল করবে। এখন যে ফিল্ডে আইন আছে সংবিধানের নিরিখে, সেইখানে কোনো এক্সিকিউটিভ অর্ডার কেউ পাস করতে পারে না। আর যে ফিল্ডে কোনো আইন নেই, লেজিসলেশন নেই, না সেন্ট্রাল লেজিসলেশন আছে না স্টেট লেজিসলেশন আছে, সেই ফিল্ডে এক্সিকিউটিভরা অর্ডার পাস করতে পারে ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন, কিপিং ইন মাইন্ড দ্য অবজেক্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে সমস্যাটা যেটা হলো, 1993 সালে আইন ছিল, সেই আইন মোতাবেক একটা কমিশন ছিল, সেই কমিশনের দায়িত্ব ছিল সার্ভে করা এবং তার রেকমেন্ডেশনের ভিত্তিতে স্টেট লিস্ট তৈরি করবে। কিন্তু যে ফিল্ডে অলরেডি লেজিসলেশন আছে, সেই ফিল্ডে যদি কোনো রাজনৈতিক নেতা ক্ষমতায় আসনে থেকে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে যে অমুককে তোমরা লিস্টে অন্তর্ভুক্ত করে দাও তো, আর একটা জেলায় গিয়ে বললো এই কমিটিকে অন্তর্ভুক্ত করে দাও তো, যেটা হয়েছে সেটাকে এই সমস্যাটাকে আমাদের বুঝতে হবে এবং ফেস করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। তাহলে যখনই এই ধরনের ঘোষণা করছে, তার পিছনে কোনো সার্ভে নেই ইন টার্মস অফ 1993 অ্যাক্ট। আর যার কারণে রাজ্যের যখন এক্সিকিউটিভ হেড, পলিটিক্যাল এক্সিকিউটিভ হেড, তিনি কোনো জাতি বা গোষ্ঠীকে বলছেন অন্তর্ভুক্ত করে নিতে, তখন যারা এক্সিকিউটিভ আছেন তারা নিজের চাকরি বাঁচানোর তারা থাকবে, তারা তার নির্দেশ মতো একটা করে লিস্ট তৈরি করে গেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা রাজনৈতিক, প্রথমে বুঝতে হবে আপনার বা আমাদের প্রত্যেকের অধিকার আছে 5 বছর পর পর আপনার অধিকার এক্সারসাইজ করা, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রয়োগ করবেন, যার পক্ষে তার দায়িত্ব হচ্ছে সংবিধানের নিরিখে, সংবিধানের নীতি মেনে রাষ্ট্র পরিচালনা করবে। আর এই সব ক্ষেত্রেই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতারা বিভিন্ন ভুল ত্রুটি করতে পারে। তার জন্যে পলিটিক্যাল এক্সিকিউটিভরা যেমন নির্বাচিত হন,
তেমনি সিলেকশন প্রসিডিউরের মাধ্যমে, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, একটু আগে মাহি বলছিল খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই যারা WBCS পরীক্ষা দেন বা UPSC দেন, এরা এক্সিকিউটিভে নিয়োগ হন। এদের চাকরির টেনিওরটা ফিক্স থাকে, এরা 5 বছর পরে চেঞ্জ করবেন আপনি, আর এদের টেনিওরটা ফিক্স থাকে। এখন এরা যদি নিরপেক্ষভাবে কোনো সংস্থা দ্বারা নির্বাচিত না হয়ে চাকরিতে আসেন, তাহলে তারা স্বাধীন ভাবনা নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ক্ষমতা রাখবেন না, এটাই স্বাভাবিক। যেটা নিয়ে মাহি একটু আগেই যখন বলছিলেন তখন বলছিলেন যে কিভাবে মানুষ রাস্তায় নেমেছে এই সিলেকশন প্রসেসকে ট্রান্সপারেন্ট করার জন্য, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া যাতে পরিচালিত হয় তার জন্য। বিগত কয়েক দশকে, শেষ দশকে আমরা দেখতে পেয়েছি পাবলিক সার্ভিস কমিশনে কারা চেয়ারম্যান হয়েছেন, কারা মেম্বার হয়েছে, হাইকোর্টে মামলা চলছে। এবং এই পাবলিক সার্ভিস কমিশনে এটাও আমরা দেখেছি যে সাদা খাতা জমা দিয়ে একজন WBCS অফিসার হয়েছে। তো সেই WBCS অফিসার সে একটা লিস্ট তৈরি করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে, আর সেটাতে গভর্নর সাইন করে দেবেন, এটাই তো স্বাভাবিক। ফলে তার যে কর্মদক্ষতা দিয়ে যে লিস্ট তৈরি করার কথা ছিল সে করেনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে, কারণ সেই তাকে চাকরি করিয়ে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার এই দুর্নীতির কারণেই সে চাকরি পেয়েছে, সেই সুবিধা পেয়েছে। ফলে সে তাকে রিটার্ন দিচ্ছে, তার নির্দেশ মোতাবেক একটা লিস্ট তৈরি করে দিচ্ছে। আর সেই লিস্ট যেহেতু করতে পারে না আইন মোতাবেক, সেই জন্যে আদালত যে নির্দেশ দিল সেই নির্দেশের মধ্যে যে অবজারভেশন গুলো দিয়েছে, এই অবজারভেশন খুব ক্লিয়ার। সুপ্রিম কোর্টে আমরা যাব, আমরা নিশ্চয়ই চ্যালেঞ্জ করব, দেখবো আমরা কি দাঁড়াচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যে অবজারভেশন দিয়েছে আদালত তা হচ্ছে এক্সিকিউটিভ ক্যানট ইন্টারফেয়ার ইনটু দ্য ফিল্ড অফ লেজিসলেচার। এখন শেষ করতে হবে আমাকে, অলরেডি পত্র চলে এসছে। তো যে কথা বলে শেষ করব যে আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা কথা বলে শুরু করেছিলাম, 10 বছর পর পর সার্ভে করতে হবে, এটা স্ট্যাটুটরি ম্যান্ডেট। লেজিসলেচাররা আইন তৈরি করেছে, সেইটা করতে হবে। এটা জাজমেন্ট থাকলেও করতে হবে, জাজমেন্ট না থাকলেও করতে হবে। আর আদালতও রায় দিয়েছেন যে আপনি সার্ভে করুন আর ইনক্লুড করুন, আমাদের কোনো অবজেকশন নেই। সার্ভে ছাড়া কোনো লিস্ট তৈরি করলে তা মানা যাবে না। জাতি বা এসব ধর্মের কথা যেসব উল্লেখ করছে সেগুলো আইনের খুব বিশ্লেষণের বিষয় নয়, কিন্তু আইনের নিরিখে যেখানটায় আমরা আটকাতে পারি সেটা মাথায় রাখতে হবে। যদিও সেই রকম কোনো ডেটা আমাদের কাছে নেই যেখান থেকে আমরা জাস্টিফাই করতে পারি যে এই শ্রেণীগুলোকে ইনক্লুড করতে হবে। ওভারঅল এটা আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত স্বাধীনতার পরে এই মুসলিম সমাজ তারা পিছিয়ে পড়া অংশের মধ্যেই পড়ে। তাদের মধ্যে হয়তো অল্প কিছু সংখ্যক শ্রেণী বা গোষ্ঠী তারা আগিয়ে গেছে, সমাজের একটু উচ্চতর স্তরে, মানে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে পৌঁছেছে, কিন্তু বেশিরভাগটাই পিছিয়ে পড়া অংশের মধ্যেই পড়ে আছে। ফলে যদি সৎ ভাবনা নিয়ে রাজ্য সরকার চায় যে আমরা এই সমস্ত শ্রেণীগুলোকে অন্তর্ভুক্ত করব, তারা পারে এই সার্ভে করার মাধ্যমে, এবং এটা যদি টাইম বাউন্ড ম্যানারে করে 2 মাস বা 3 মাসের মধ্যে, তাহলে এটা করা সম্ভব, এই সমস্যার সমাধান করা সম্ভব। আইনি লড়াই আমরা নিশ্চয়ই করব, কিন্তু যেটা প্রয়োজন বিভিন্ন, এখন এর মধ্যকালে আমি অনেকগুলো মিটিংই অ্যাটেন্ড করলাম ওবিসি নিয়ে, সমস্ত স্তরের মানুষ এটা নিয়ে খুব চিন্তিত। সবাইকে এক জায়গায় করে, আলাদা আলাদা না, সবাইকে এক জায়গায় করে এই লড়াইয়ে যদি আমরা সামিল হতে পারি, এই যে আজকে সেই সমস্যা উদ্ভূত হয়েছে, এই সমস্যাকে সমাধান করা যায়। রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, এই রাজ্যকে, রাজ্য সরকারকে
স্থির করতে হবে তারা আদৌ চায় কিনা, আর তাকে বাধ্য করার জন্য যারা আমাদের যা অধিকার আছে, সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করে রাষ্ট্রকে বাধ্য করতে হবে।